হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা গুরুত্বপূর্ণ নিউজ এবং এডিটোরিয়াল ডিসকাস করব। এর আগে ভোটের সময় বিভিন্ন পলিটিক্যাল নিউজের আধিক্যের জন্য বেশ কিছুদিন নিউজ পেপার ডিসকাশন বন্ধ ছিল, তো এটা আবার শুরু হচ্ছে। আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কী ধরনের নিউজ প্রয়োজন বা এই সেশনটা কন্টিনিউ রাখার প্রয়োজন আছে কিনা। তো প্রথমে যেটা রয়েছে গুরুত্বপূর্ণ খুবই, ভারতকে করিডোর আশ্বাস G7-এর খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি G7 বৈঠক চলছে ইতালিতে, সেখানে ভারত আমন্ত্রিত হয়েছে, যদিও ভারত G7-এর অংশ নয়, তবুও আমন্ত্রিত হয়েছে এবং সেখানেই কিন্তু একটা আলাদা গুরুত্ব থেকে যাচ্ছে ভারতের। এবং এখানে নিউজটা আমরা দেখে নেব কি বলতে চাওয়া হয়েছে। তো আন্তর্জাতিক মঞ্চে ফের কারিশমা ভারতের। আয়োজক দেশের প্রধান হিসেবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যেভাবে তাবড় রাষ্ট্রনেতাদের নামাস্তে বলে স্বাগত জানিয়েছেন, তাতে মোটামুটি বোঝা গিয়েছিল যে এবারে ভারত নিশ্চিতভাবেই গুরুত্ব পেতে চলেছে G7 মঞ্চে। ফেরার আগে ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ইউক্রেন সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতাদের সাথে পার্শ্ব বৈঠক করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অর্থাৎ শুধুমাত্র যে ইতালির সাথেই বৈঠক হয়েছে বা কথাবার্তা হয়েছে তা নয়, বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রনেতাদের সাথে বৈঠক হয়েছে। তো খালিস্তানি বিতর্কের আবহে জাস্টিন ট্রুডোর সাথেও কূটনৈতিক সৌজন্য বিনিময় কার্পণ্য করেনি। অর্থাৎ এখানে যে শুধুমাত্র একটা ভারত কানাডা সম্পর্কের একটা ঘাটতি যে দেখা গিয়েছিল আমরা দেখেছি বিগত সময়, সেটাকে ছাপিয়েও একটা সৌজন্যমূলক বার্তা এখানে প্রকাশিত হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, শিল্প সমৃদ্ধ দেশের প্রধানরা জানাচ্ছেন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাল্টা এবার ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর IMEC তৈরির ক্ষেত্রে তারা আক্ষরিক অর্থে পরিকাঠামো তৈরিতে ঝাঁপাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রয়েছে, যেটা কিনা পাকিস্তানের ওপর দিয়ে এটা বিস্তীর্ণ অংশ হয়ে পশ্চিম এশিয়ার সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য মূলত চীন যেটা করেছে, তার পাল্টা হিসেবে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ অর্থাৎ ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে পূর্ব ইউরোপ পর্যন্ত একটা করিডোর, যেটার মাধ্যমে বাণিজ্য বিস্তার হবে। এখানে সেটাই বলা রয়েছে। এই করিডোর মানে পশ্চিম এশিয়ার পাশাপাশি ইউরোপেও বাণিজ্য ক্ষেত্রে প্রভাব বাড়বে ভারতের। সম্প্রতি ইরানের চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব পেয়েছে ভারত। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি ইরানের চাবাহার বন্দর যেটা তৈরিতে ভারত সাহায্য করেছে। তো ভারতের কূটনৈতিক জয় বলা যেতে পারে এটা একটা, এই চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব পাওয়া। কারণ পাকিস্তানের যে গোয়াদার পোর্ট রয়েছে, আমরা যদি এদিকের ম্যাপটা একটু করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে ভারতের পশ্চিম দিকে এখানে পারস্য উপসাগর পর্যন্ত যাওয়ার আগে এখানে পাকিস্তান পড়ছে, তারপরে এখানে ইরান। তো পাকিস্তানের গোয়াদার পোর্ট রয়েছে, যেটা কিনা চীন তৈরি করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ হিসেবে। রোড আসবে এই পর্যন্ত। ভারত এখানে ইরানে চাবাহার বন্দর তৈরি করেছে। তো এর মাধ্যমে এই IMEC এই করিডোর কিন্তু এর উপর দিয়ে যাবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে করা হচ্ছে চীন যেভাবে পাকিস্তানের গদার বন্দর কবজা করে পশ্চিম এশিয়ায় নিজেদের প্রতিপত্তি বাড়াতে চাইছে, তাতে চাবাহার নিশ্চিত বেজিংয়ের কাছে বড় ধাক্কা। IMEC ঘিরে তাই সমীকরণ আরও জোরালো হচ্ছে বলে দাবি ওয়াকিবহাল মহলের। গত বছর দিল্লিতে আয়োজিত G20 বৈঠকেও IMEC নিয়ে বিশ্বের একটা বড় অংশ কমিটমেন্ট করেছিল ভারতকে। তো এইটা কিন্তু হতে চলেছে, আগামী দিনে আমরা দেখতে পাবো এটা নিয়ে অনেক কিছু ডেভেলপমেন্ট হবে। যেহেতু G7 অসম্ভব গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটা সংগঠন, সেখানকার রাষ্ট্রনেতারা আশ্বাস দিয়েছেন এবং এর আগেও এটা নিয়ে কথাবার্তা হয়েছে। সুতরাং আগামী দিনে আমরা এটাতে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট দেখতে পাবো, আশা করা যায়। আচ্ছা, এখানে আমরা একটা নিউজ দেখে নেব, তারপর এডিটোরিয়ালটা দেখব। গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে। তেলের চাহিদার বৃহত্তম উৎস হবে ভারত, IEA। তো আমদানি খরচ এবং দূষণ কমাতে দেশে বিকল্প জ্বালানির উৎপাদনে জোর দিচ্ছে কেন্দ্র। কিন্তু এমতাবস্থাতে IEA ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি কি জানাচ্ছে? এই দশকের দ্বিতীয়ার্ধে সারা বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধির মূল চালিকা শক্তি হয়ে উঠতে চলেছে। অর্থাৎ ভারতও কিন্তু 1 নম্বরে থাকবে একটা সময় তেলের চাহিদার দিক থেকে। 13 লক্ষ ব্যারেল
বেড়ে যাবে চাহিদা 23 থেকে 30-এ। বর্তমানে 1 নম্বর রয়েছে চীন, দ্বিতীয় রয়েছে আমেরিকা, তৃতীয় রয়েছে ভারত। তো সেটা 1 নম্বরে চলে আসবে বলে মনে করা হচ্ছে। 2023 সালে ভারতের দৈনিক তেলের চাহিদা ছিল 54 লক্ষ ব্যারেল দৈনিক। 2030-এ সেটা 67 লক্ষ ব্যারেলে পৌঁছাবে, যেটা চীনের তুলনায় বেশি। চাহিদা বৃদ্ধির যে হার, রেট অফ গ্রোথ, এটা চীনের তুলনায় বেশি এবং পরিবহন ক্ষেত্রের জন্যই প্রয়োজনীয় জীবাশ্ম জ্বালানিটা থাকবে এটা মনে করা হচ্ছে। দূষণহীন জ্বালানিতে আগ্রহ বাড়লেও জীবাশ্ম জ্বালানি থেকে তা পিছিয়েই থাকবে। অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। আমরা জানি বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে ইলেকট্রিক গাড়ি, দূষণহীন যানবাহন বাড়ানোর, কিন্তু এগুলো সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির চাহিদা বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। বর্ধিত চাহিদার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হতে চলেছে ভারত। তো এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। এখান থেকে এমসিকিউ প্রশ্ন তৈরি হতে পারে বা আমরা বিভিন্ন জায়গাতে এই লেখা ব্যবহার করতে পারি। নেক্সট, রাষ্ট্র হিংস্র, দেশ নয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল রয়েছে। এটা গাজাতে আজ কোনো বিশ্ববিদ্যালয় অবশিষ্ট নেই ভেবে ক্ষতবিক্ষত হন তেল আবিব বা হাইফার কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা ছাত্র। তো এটা নিয়ে লেখাটা রয়েছে যে যুদ্ধবিধ্বস্ত গাজা, সেখানকার যে পরিস্থিতি, সেখানে আর কোনো বিশ্ববিদ্যালয় অবশিষ্ট নেই। তো এই যে যুদ্ধের ভয়াবহতা সেটা নিয়ে বলা রয়েছে। তো আমরা জানি দীর্ঘ 2-3 বছর ধরে, সেটা রাশিয়া ইউক্রেন হোক, বর্তমানে ইসরায়েল এবং গাজার এই জায়গাটা, এই যে যুদ্ধের আবহ চলছে দীর্ঘ সময় ধরে, তার কি প্রভাব পড়তে চলেছে আগামী দিনে বা বর্তমান সময়তেও তার কি প্রভাব পড়ছে, যুদ্ধের ফলাফল কি বা তার ভয়াবহতা ঠিক কীরকম, এটা নিয়ে কিন্তু খুব সম্ভাবনা রয়েছে আগামী WBCS মেন্স, মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্সে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা একদম কারেন্ট বিষয়, আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। তো আমাদেরকে এই সমস্ত লেখার জন্য প্রস্তুত থাকতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে এই ধরনের আর্টিকেল থেকে। তো এখানে কি বলা হচ্ছে যে কয়েকদিন আগে সমাজ মাধ্যমে চোখে পড়ল একটা পোস্টার, দক্ষিণ আফ্রিকার এক বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে কেউ টাঙিয়ে দিয়ে গেছে, আজ যখন তুমি ক্লাসে যাবে স্মরণ রেখো যে গাজায় আর কোনো বিশ্ববিদ্যালয় নেই। শুধু জরুরি বার্তা বললে এই পোস্টারের সঠিক মূল্যায়ন হয় না। এই বার্তার মর্মে রয়েছে অনেক সত্য, যুদ্ধের সত্য, ইতিহাসের সত্য, সংস্কৃতির সত্য। এই বার্তার একটা স্পষ্ট নৈতিক মাত্রা রয়েছে। ছাত্রছাত্রী ও শিক্ষক উভয়কেও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে দেওয়ার বার্তা। রাষ্ট্রের শক্তি, পেশি আস্ফালন, শক্তিশালী রাষ্ট্রের সর্বময় ক্ষমতার পরিচায়ক হয়ে রয়ে যায় এই কথাগুলো। তো এখানে খুব সুন্দর ভাষা দিয়ে লেখা রয়েছে। আমরা বিভিন্ন লেখার মধ্যে এই ধরনের ভাষা ব্যবহার করব। প্রত্যেক মুহূর্তে মনে করিয়ে দেওয়া হয় যে একটা ঘোরতর অন্যায় মুহূর্তে, এই যখন তুমি ক্লাস করতে চলেছ ঠিক তখনই সংগঠিত হয়ে চলেছে। তুমি ঘটনা প্রবাহের সাক্ষী হয়ে রইলে, তুমি ভুলো না, অন্যকে ভুলতে দিও না। আর যদি তুমি বার্তা ভুলে যাও, এড়িয়ে যাও, তার দায় শুধুমাত্র তোমারই। গত কয়েক সপ্তাহ যাবত এই প্রতিবাদ চলছে। আমেরিকা থেকে ইউরোপ, এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীদের প্রতিরোধে। সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগ দিয়েছেন তাদের শিক্ষকরা। অনেকে স্বেচ্ছায় কারাবরণ করেছেন। রাষ্ট্রবাদ আর পুলিশের তোয়াক্কা না করে এরা নেমে এসেছেন রাস্তায়। এই স্বতঃস্ফূর্ত প্রায় বিশ্বব্যাপী প্রতিবাদের একটা তাৎক্ষণিক ঐতিহাসিক মূল্য রয়েছে নিঃসন্দেহে। এটা পৃথিবীর জন্য সার্বিকভাবে মঙ্গলজনক। তো এই প্রতিবাদ চলছে, এটা নিয়ে আমরা জানি দীর্ঘ সময় ধরে প্রতিবাদ চলছে। এসব সত্ত্বেও এক সময় ঘটনা প্রবাহের প্রেক্ষিতে কিছু বিক্ষিপ্ত মুহূর্ত, কিছু শব্দচয়ন, যাকে বলা হয় রেটরিক, সংলাপের অংশ, এক একটা প্রতিবাদের ভাষা বা ধরন মনের মধ্যে খানিক শঙ্কার অবকাশ দেয়। লড়াইটা ঠিক কার বিরুদ্ধে তারও স্পষ্ট হওয়া প্রয়োজন। একটা নির্দিষ্ট রাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তাদের ক্ষমতা আর আক্রোশের বশে গ্রহণ করা কিছু সিদ্ধান্তের বিরুদ্ধেই লড়াই। এই প্রতিবাদ যে কোনোভাবে রাষ্ট্র দেশের তফাৎ ভুলে একটা নির্দিষ্ট সম্প্রদায় কিছু উপায়হীন মানুষকে বাতিল করে দেওয়ার লড়াই না হয়ে যায়। তো এটা ঠিক কার বিরুদ্ধে লড়াই, এটা কিন্তু একটা খুব গভীর প্রশ্ন। সাধারণভাবে মনে হতে পারে যে ঠিক আছে যুদ্ধ হচ্ছে, কিন্তু ঠিক কার বিরুদ্ধে?
ইসরায়েল নামক রাষ্ট্রের সঙ্গে ইহুদি নামক জাতিকে ক্রমাগত এক করে নিয়ে একটা সার্বিক সহজপাচ্য মিশেল তৈরি করে নেওয়ার ভুলে যেন কোনো ক্রমেই না হয়ে যায়। তো ইসরায়েল মানেই ইহুদি, এবং ইহুদিদের বিরুদ্ধে এই যুদ্ধ, এই প্রতিবাদ, সেটা যেন না হয়ে যায়। কাল যদি কোনো দুর্দৈবে ইন্ডিয়া নামক রাষ্ট্র একটা হিন্দু রাষ্ট্র ঘোষিত হয়, আম হিন্দু নাগরিককে দায়ী করা হয় যেমন হঠকারিতা হবে, এও তেমনই। তো এখানে একটা ভুল করতে বারণ করা হচ্ছে। আধুনিক থেকে উত্তর আধুনিক এই সময়কালের হিসাব কষে একটা লম্বা দাগ টানি যদি, দেখব আদতে মানুষ বিষয়ে যেসব দার্শনিক বা সমাজতাত্ত্বিক সন্দর্ভ নিয়ে চর্চা চলেছে তার মূল উপজীব্য মানুষের একাকিত্ব আর মানব মনের বিবিধ চলাচল। এই সব গবেষণার নির্যাস যদি খুঁজে নেওয়ার চেষ্টা করি, তবে যে সত্যে উপনীত হব তা বুঝি এই যে আজকের সময় মানুষ মূলত একা, নিঃসঙ্গ। ক্রমাগত প্রতিদিন সে একা হয়ে পড়ছে। সমষ্টি, তা সে রাষ্ট্র হোক বা জাতি, ধর্ম হোক বা বর্ণ, বা আরও যা কিছু কল্পনা করা সম্ভব, এর ভিতর থেকেও ক্রমাগত আধুনিক মানুষ তার নিজস্ব কোটরে ঢুকে পড়ছে। আমির সাত্ত্বিক ধারণার মধ্যে আদতে ধর্ম, রাষ্ট্র, জাতি কিছু নেই। আছে কেবল প্রতিদিনের ক্ষয় বা দুঃখ, যা একান্ত ব্যক্তিগত দুঃসহ অব্যক্ত। আমাদের বিবিধ যৌথ প্রতিবাদ বা প্রতিরোধ যেন শুধুমাত্র রাষ্ট্রনীতির বিরুদ্ধতা করে, রাষ্ট্রযন্ত্রের রাজনীতিকে ধিক্কার জানায়, বিশ্বব্যাপী হিংসার নিন্দা করে, ব্যক্তিকে তার জাতি, ধর্ম বা বর্ণের কারণে একঘেয়ে না করে দেয়। আমাদের মনে যেন এই প্রতীকী থাকে যে গাজায় আজ কোনো বিশ্ববিদ্যালয় অবশিষ্ট নেই ভেবে ক্ষতবিক্ষত হন তেল আবিব বা হাইফার কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা ছাত্র। তিনি লজ্জা পান, ক্রুদ্ধ হন, ক্ষোভে ফেটে পড়েন, অথচ এই রাষ্ট্রযন্ত্রকে বিন্দুমাত্র বিচলিত করার ক্ষমতা তার নেই। মনের কোথাও সূক্ষ্ম এই ধারণাকে স্থান দেওয়া প্রয়োজন। একজন মানুষ একটা দেশ হতে পারে, কিন্তু একজন মানুষ একটা রাষ্ট্র হতে পারে না। এখানে দেশ এবং রাষ্ট্রের মধ্যে একটা সীমাবদ্ধতা এঁকে দেওয়া হচ্ছে। যেহেতু একটা মানুষ, তার কিন্তু ক্ষমতা নেই তার রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়ার, কারণ তার নিয়ন্ত্রণ ক্ষমতা তার নেই। সুতরাং একটা মানুষ কখনোই সে একটা রাষ্ট্র হতে পারে না, কিন্তু একটা দেশ হতে পারে, কারণ তার মধ্যে সেই ভাবনা চিন্তা আছে। তিনি লজ্জা পাচ্ছেন, তিনি ক্রুদ্ধ হচ্ছেন, তিনি ক্ষোভে পেটে পড়ছেন মানুষ হিসেবে, কিন্তু তার বিচলিত করার ক্ষমতা তার নেই, কারণ তার দেশই তার ভাবনার বিরুদ্ধাচারণ করছে। একজন ইসরায়েলি ব্যক্তি যিনি এটা ভেবে ব্যথিত হবেন যে গাজায় আর কোনো বিশ্ববিদ্যালয় অবশিষ্ট নেই, তার কিন্তু কোনো ক্ষমতাই নেই তার রাষ্ট্রকে ঠিক দিকে চালিত করার। যাই হোক, এখানে ইহুদিদের সম্পর্কে অনেক কিছু বলা রয়েছে, সব কিছু এখানে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এইখানে মূল বিষয়টা বলা আছে, এই যে রাষ্ট্র ও ব্যক্তি বিশেষের তফাৎ করতে চাইছে ক্রমাগত, রাষ্ট্রের হিংসা লোভের গহ্বর থেকে উদ্ধার করতে চাইছে ব্যক্তি একককে। এ প্রসঙ্গে একটা ঘটনার কথা বলি। মুরিদ বারগুতি, প্যালেস্টাইনের বিখ্যাত কবি, 1996 সালে ঠিক 30 বছর নির্বাসনের পর তার নিজের দেশে ফিরেছেন। অনুমতিপত্র আরও নানাবিধ কাগজ সংগ্রহ করে শেষে এসে দাঁড়িয়েছেন রামাল্লা শহরে অ্যালনবি ব্রিজের সামনে। নিজের জন্ম বেড়ে ওঠা শহরে দীর্ঘকাল পার রাখবেন। স্মৃতিরা ভিড় করে আসে। সামনে দাঁড়িয়ে কি ইসরায়েলি সৈনিক তার কাগজপত্র মিলিয়ে দেখছেন, আর বারগুন্তি তার দার্শনিক দৃষ্টি দিয়ে খুঁটিয়ে দেখছেন ছেলেটিকে। মাথায় ইয়ামুস্কা, যেটা ইহুদিদের একটা টুপি, হাতে বন্দুক, প্রায় তার থেকে লম্বা, মুখ থেকে তার মনের ভিতরে পড়ার চেষ্টা করছেন কবি। ও কি উদাসীন না তটস্থ! রোজ তো ছেলেটিকে কত শত প্যালেস্তিনিকে যাতায়াত করতে দেখে। ও কি বুঝতে পারছে এই লোকটি আলাদা? কবি নির্বাসিত নিজেকে প্রশ্ন করেন মুরিদের পর। তিনি কি আলাদা হতে চান? Does a man want to be different even in laws? Is it egotism that we can't shake free of? How would he know this, and why do I want him to know? অপরপক্ষে সৈনিকের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন মুরিদ। উৎকণ্ঠা, ক্রোধ, উত্তেজনা স্তিমিত হয়ে আসে। ভাবতে থাকেন ছেলেটির কথা। কোত্থেকে এসেছে ছেলেটি? সাসকাচুয়ান, মধ্য ইউরোপ, ব্রুকলিন। ভাবেন ছেলেটির মনুষ্যত্বের কথা। ও কি হত্যা করতে সক্ষম? মনুষ্যত্বের পরীক্ষা কি হয়েছে? ও কি আমার মনুষ্যত্ব বুঝতে সক্ষম? ও কি এই কাজ করতে বাধ্য হয়েছে? এই ছেলেটি, দ্য গার্ড গার্ডিং আওয়ার কান্ট্রি এগেইনস্ট আস। এমন একটা তীব্রভাবে রাজনৈতিক মুহূর্ত নিজের এমপ্যাথি খুঁজতে থাকেন কবি। খুঁজতে থাকেন প্রত্যেক মানুষের ভিতরে মঙ্গলকে। প্রতিবাদ বা প্রতিরোধ চলতে থাকুক, তবু এই সহমর্মিতার সম্ভাবনাই বুঝি আজকের সময়ে আমাদের ভরসা। তো এখানে একটা কনক্লুশন বলা হচ্ছে যে বর্তমান সময়ে যে পরিস্থিতি, সেখানে মানুষের এই সহমর্মিতা, সেটার কিন্তু বিশেষভাবে প্রয়োজন রয়েছে। রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত চলে,
কিন্তু তার মধ্যেও দুটো রাষ্ট্রের মানুষের মধ্যেকার যে মেলবন্ধন, মনুষ্যত্বের যে মেলবন্ধন, সেটা কিন্তু বড় ব্যাপকভাবে প্রয়োজন। আমরা জানি ভারত পাকিস্তানের মধ্যে এই ধরনের যুদ্ধ হয়, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়, কিন্তু সাধারণ মানুষ সেই অর্থে তত বেশি বিদ্বেষী হয়তো না হন না। তারা বাস্তব সমস্যাটাকে বুঝতে চেষ্টা করেন এবং তাদের হাত যদিও কিছু করা নেই, যে কথাটা বলা রয়েছে যে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের হাতে নেই। তো এখানে সেটাই বলতে চাওয়া হয়েছে, খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে অনেক কিছু বলা রয়েছে, সব কিছুর প্রয়োজন তো হবে না, বা জিস্ট যে বিষয়টা বলতে চাওয়া হয়েছে, যুদ্ধের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের যে মনুষ্যত্ব, সহমর্মিতা, সেটাই কিন্তু আগামী দিনে পৃথিবীর সম্ভাবনা। এত যুদ্ধের মধ্যেও, এত কিছুর মধ্যেও এটাই কিন্তু একটা সম্ভাবনা। এবং এই যে প্রতিবাদ চলছে, সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ চলছে, সাধারণ মানুষের সেই যে ভাবনাটুকু আছে, সেটাই পৃথিবীর জন্য মঙ্গলজনক। আগামী দিনে সেটাই এগিয়ে নিয়ে যাবে, এটা নিয়ে বলা রয়েছে। তো যাই হোক, যুদ্ধ নিয়ে যখন কোনো কিছু লেখার প্রয়োজন হবে, তখন আমরা এখান থেকে তথ্যগুলোকে বা এই যে ভাষা শব্দ চয়ন, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। নেক্সট, দক্ষিণ চীন সাগরে ফের শুরু চীনের দাদাগিরি। দক্ষিণ চীন সাগরে যে সমস্ত দ্বীপ রয়েছে, ফিলিপাইন্স থেকে শুরু করে আরও নানান অনেক ছোটো ছোটো দ্বীপ রয়েছে, সো সেই সব দ্বীপে চীন কিন্তু তাদের নিজস্ব প্রতাপ বজায় রাখার চেষ্টা করে, আগ্রাসন বজায় রাখার চেষ্টা করে। তো G7-এর বিবৃতি এখানে দেয়া রয়েছে, চীনের বিরুদ্ধে অনেক কিছু বলা রয়েছে, G7-এ বলা হয়েছে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। গোটা সাউথ চায়না সির উপরেই তার অধিকার বলে দাবি করে চীন, এর বিরুদ্ধে অনেকেই সরব। সাউথ চায়না সির কিছু অংশ দাবি রয়েছে মালয়েশিয়া, ভিয়েতনামেরও। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের একটি রুলিংয়ে বলা হয়েছে চীনের একার দাবি কোনো আইনি ভিত্তি নেই, তবে চীন সেসব পাত্তা দেয়নি, যার ফল হলো সমুদ্রের বিতর্কিত অংশেই মাঝে মধ্যেই চীন ফিলিপিন্সের ভেসেলগুলোর মধ্যে গোলমাল বাঁধার ঘটনা। বেজিংয়ের কোস্ট গার্ডের বিরুদ্ধে ম্যানিলা বর্বরচিত অমানবিক আচরণের অভিযোগ এনেছে। তো এই ঘটনা ঘটতে থাকে, চীনের দাদাগিরি এবং এই যে ফিলিপাইন্সের সাথে এই যে সংঘর্ষ ভিয়েতনামের সাথেও হয়, মালয়েশিয়ার সাথেও হয়, তো সেইগুলো এখানে বলা রয়েছে। এবং G7 এটা তুলে ধরা হয়েছে, মানে এটা আন্তর্জাতিক ক্ষেত্রে চীনকে অবশ্যই কিছুটা চাপে রাখার চেষ্টা করা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখব প্রশ্নে ব্যাটারি গাড়ি সত্যি কি এটা পরিবেশ বান্ধব? খুব গুরুত্বপূর্ণ এখানে নিউজ আর্টিকেল রয়েছে। জিরো এমিশন অর্থাৎ কার্বন নির্গমন শূন্য, এটা বলা হয় ব্যাটারি চালিত গাড়ি বা ইভি, ইলেকট্রনিক ভেহিকেল অন্যতম সুবিধা এটাই, তাই একে বলা হচ্ছে ফিউচার কার। পরিবেশ বাঁচাতে গেলে এটাই নাকি রাস্তা, তাই ইভির ব্যবহার বাড়ানোর পক্ষে সওয়াল করেছে জোর কদমে পরিবেশ কর্মীরা, কিন্তু তার সঙ্গে পুরোপুরি একমত হতে পারছেন না, কারণ ইভির লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিংয়ের জন্য যে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে তা আসছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে, এটা ফ্যাক্ট। চার্জ দেওয়ার প্রয়োজন হয়, বিদ্যুৎ নেয়ার প্রয়োজন হয় গাড়ির, লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ দিলে যে বিদ্যুৎ আসে সেই বিদ্যুৎটা জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে। ইউএসি উইকের কয়েকটি গবেষণা বলছে ইভির সবচেয়ে খারাপ দিক হলো এর ব্যাটারি। একটি ব্যাটারি তৈরিতে যে পরিমাণ কার্বন এমিশন হয় একটি পেট্রোল ডিজেল হাইব্রিড গাড়ি তৈরি করতে তা হয় অনেক কম। তৈরি করার সময়, ব্যাটারি তৈরির সময় কার্বন এমিশন হয় অনেক বেশি। গত কয়েক বছর ধরে বিশ্বের বাজারে ইভি চাহিদা বেড়েছে হু করে। ইউএসএ ইভি চালু হওয়ার পরে তা যেমন জনপ্রিয় হয়নি, কারণ চার্জিংয়ের সমস্যা, একবার চার্জিংয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে না পারা সহ একাধিক কারণে আমেরিকার বাসিন্দারা দীর্ঘদিন ইভি থেকে মুখ ফিরিয়েছিলেন। পরিবেশ বান্ধব হওয়া সুবাদে বর্তমানে সে দেশে ইভির চাহিদা প্রচুর। ইউরোপের দেশগুলোতে ইভির চাহিদা আকাশ ছোঁয়া। ভারতে গত কয়েক বছর ধরে ইভির চাহিদা ধীরে ধীরে বাড়ছিল। ইভি বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার কর ছাড়ের মতো সুবিধা চালু করেছে, কিন্তু ক্ষেত্রে ইভি কিনলে সরকারি ভর্তুকি মিলছে, এসব কারণে এই দেশে বাড়ছে ইভি। ঊর্ধ্বমুখী চাহিদা অসঙ্গী সংকেত দেখছে পরিবেশ কর্মীরা। ইভি ব্যাটারি পুরো চার্জ করতে গড়ে 5-6 ঘন্টা সময় লাগে, ফলে বিদ্যুৎ খরচ নেহাত কম নয়। সাধারণ একটি ইভি ব্যাটারি 0 থেকে 100% চার্জ হতে 35 থেকে 60 কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। তাতে একটি গাড়ি 150 থেকে 300 কিলোমিটার চলতে পারে। বর্তমান দেশে যত সংখ্যক গাড়ি রয়েছে তার অর্ধেক ইভি হয়ে গেলে বিদ্যুতের চাহিদা হবে আকাশ ছোঁয়া, এটা স্বাভাবিক। প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হবে, 35 থেকে 60 কিলোওয়াট বিদ্যুৎ এক একটা গাড়ির জন্য, তাহলে হিউজ পরিমাণে একটা বিদ্যুৎ লাগবে। তাহলে ইভি এসে লাভ হলো কই, যদি জীবাশ্ম জ্বালানি পুড়িয়েই বিদ্যুৎ উৎপাদন করতে হবে। লিথিয়াম ব্যাটারির আয়ু শেষ হলে সেগুলো কোথায় ফেলা হবে? ভারতের মধ্যে দেশে স্ক্র্যাপ পলিসি নিয়ে আলোচনা হয় খুব কম। ভবিষ্যতে এই ব্যাটারি ওয়েস্টই অন্যতম মাথার কারণ হতে পারে। তো ই ওয়েস্ট যেটাকে বলা হয় ইলেকট্রনিক ওয়েস্ট, তো ব্যাটারি প্রচুর পরিমাণে সেই ওয়েস্ট তৈরি হবে। কিছু অংশ পুনর্ব্যবহারযোগ্য হলেও তা কেমিক্যাল ওয়েস্ট অংশেরই বেশি, সেটা সঠিকভাবে নষ্ট না করা গেলে পরিবেশের দূষণ লাগাম ছাড়াবে। ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি ইউপিএ
গবেষণা বলছে ইভির একটি ব্যাটারি তৈরি করতে যে পরিমাণ কার্বন নির্গমন একটি সাধারণ গাড়ি তৈরি করতে গ্রিনহাউস গ্যাস নির্গমন হয় তার থেকে কম। ফলে এখনও পর্যন্ত ইভি পুরোপুরি পরিবেশ বান্ধব এমন দাবি প্রশ্নাতীত নয়। তাহলে ইভি কিভাবে সবুজ গাড়ি হবে? বিজ্ঞানীরা বলছে বিকল্প শক্তি থেকে তৈরি বিদ্যুৎ ব্যবহার করে চার্জিংয়ে ব্যবহার করা গেলেই কি পুরোপুরি পরিবেশ বান্ধব বলা যাবে। অর্থাৎ যখন জীবাশ্ম জ্বালানি না পুড়িয়ে সাধারণ অচিরাচরিত শক্তি থেকে জ্বালানি তৈরি করে গাড়িটা চালানো হবে, তখনই সেটাকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব বলা যাবে, তার আগে নয়। তো এখানে খুব সুন্দর এটা আলোচনা করা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের সাথে, এবং পরিবেশ বিষয়ক এবং এই ধরনের ইলেকট্রনিক গাড়ি বা এই ধরনের বিষয়ে, বিশেষত পরিবেশ বিষয়ে প্রচুর লিখতে দেওয়া হয় ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে। তো এখানে এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তো এর সাথে সাথে আজ গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।